বিদেশে পড়তে যাওয়া এমন কোনো রকেট সায়েন্স না যে আপনি আসলে পারবেন না। অনেক মানুষ পড়তে যাচ্ছে প্রত্যেক বছর বিদেশে, আপনার নিজের দেশ থেকে যাচ্ছে, আপনার আশপাশের দেশ থেকে যাচ্ছে, লাখ লাখ কোটি কোটি মানুষ বিদেশে পড়তে যাচ্ছে প্রত্যেক বছরে। আপনার না পারার কোনো কারণ নাই। এবং এই ভিডিওতে যে 6টা স্টেপ আমি বলবো, এই 6টা স্টেপ যদি আপনি ফলো করতে পারেন তাহলে শুধু আপনি বিদেশে পড়তে যাইতে পারবেন তা না, বিদেশে আপনি পড়তে তো যাবেনই, এরপরে আপনার সুন্দর একটা ক্যারিয়ার হবে, আপনার ওই দেশের বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সিটিজেনশিপ সবকিছু হবে এবং আপনার খুব সুন্দর একটা জীবন হবে বলে আমি বিশ্বাস করি। ওইটা জাস্ট আমি আন্দাজের উপরে কিছু ব্লগ পড়াটোরা বলতেছি না, আমার নিজের হয়েছে এবং আমার আশপাশে আমি অনেক মানুষের হতে দেখেছি এবং তারা সবাই এই 6টা স্টেপ ফলো করেছে। চলুন শুরু করা যায়। আপনি যখন এই ডিসিশনটা নিলেন যে আমি বিদেশে পড়তে যাব, প্রথমেই যেই ব্যাপারটা আপনার মাথার মধ্যে আসবে সেটা হলো আমি কোন স্টাডি লেভেলে পড়তে যাব। আমাদের 6 স্টেপ শুরু হওয়ার আগেই এই ব্যাপারটা আপনার ডিসাইড করতে হবে, তারপরে যে স্টেপগুলো শুরু হবে। স্টাডি লেভেল বলতে আমি কি বোঝাচ্ছি? মানুষ সাধারণত বিদেশে যায় হয় ব্যাচেলর করতে অথবা মাস্টার্স করতে অথবা পিএইচডি করতে। এই তিনটেই মেজরিটি অফ মানুষ যারা বিদেশে যায় তারা এই 3 রাউটে যায় পড়াশোনার ক্ষেত্রে আমি বলতেছি। তো আমার পার্সোনাল রেকমেন্ডেশন হলো মাস্টার্সে যাইতে, ব্যাচেলরে না যাইতে। পিএইচডিতে যেতে পারলে তো আরো ভালো, কোনো সমস্যা নাই। ব্যাচেলরে যেতে আমি কেন নিরুৎসাহিত করতেছি? 2টা মেজর কারণ। 1 নম্বর মেজর কারণ হলো ব্যাচেলর 4 বছরের, মাস্টার্স 1 বছর বা 2 বছরের, ডিপেন্ডিং অন আপনি কোথায় যাচ্ছেন। ইউরোপে সাধারণত 1 বছরের হয়, অস্ট্রেলিয়া কানাডার দিকে আবার 2 বছরের হয়। কেন আমি ব্যাচেলর নিরুৎসাহিত করছি? 4 বছর হলে সমস্যা যেটা হয় সেটা হলো যত বেশি সময় আপনি স্টুডেন্ট হিসেবে একটা দেশে থাকেন তত বেশি আসলে খরচ অ্যাকুমুলেট হয়। 4 বছর থাকা পড়াশোনা করা ভার্সেস 1 বছর থাকা পড়াশোনা করা বিশাল ডিফারেন্স খরচের হিসাবে। সো ব্যাচেলর যারা করতে যায় তাদের অ্যাকচুয়ালি খরচ অনেক বেশি হয় কম্পেয়ার টু মাস্টার্স যারা করতে যায় তারা। এটা একটা কারণ। সেকেন্ড আর একটা কারণ যেটা, এটাও খুব ইম্পর্টেন্ট একটা কারণ, সেটা হলো ব্যাচেলর করতে যায় একটু বাচ্চা টাইপ মানুষ, তাই না? আপনি চিন্তা করেন ব্যাচেলর লেভেলে সাধারণত মানুষ ইন্টার পরীক্ষা শেষ হওয়ার পরে ব্যাচেলর শুরু হয়। এই সময় একটা মানুষ এনাফ পরিপক্ক হয় না, এনাফ ম্যাচিউরড হয় না, যে কারণে সে বিদেশে যে ভালো করতে। অবশ্যই এক্সেপশনস তো আছে, এরকম অনেক মানুষ আছে যাদেরকে ক্লাস 5-এ বিদেশে পাঠিয়ে দিলেও দেখা যাবে সে একদম খুব ভালো কিছু হয়ে বেরোইছে। আমি মেজরিটি মানুষজনের কথা বলতেছি। মেজরিটি মানুষজন ব্যাচেলর লেভেলে তাদের যে বয়সটা থাকে সেই বয়সে বিদেশে যায় বিগড়া টিগড়া না যায় একা একা সাস্টেইন করা না, অসাধারণ একটা ক্যারিয়ার বানানো, এই প্রসেসটা তার জন্য অনেক কমপ্লিকেটেড হয়ে যায় এবং কঠিন হয়ে যায়। যেই কারণে, যেটা আর কি মাস্টার্সের ক্ষেত্রে একটু কম হয়, মাস্টার্সের ক্ষেত্রেও কঠিন বাট একটু কম হয়। এবং এই কারণে আমি বলি যে আপনার মাথায় যদি অপশনস ওপেন থাকে যে আমি বুঝতেছি না আমি কোনটা করবো, আপনি আমাকে বলেন, আমি সবাইকে সবসময় বলি যে চেষ্টা করেন মাস্টার্সে যাইতে। ওকে, কোন লেভেলে যাব এটা যখন আমি ঠিক করলাম, এরপরেই চলে আসবে আমাদের স্টেপ 1, যেটা হলো সাবজেক্ট সিলেক্ট করা। এই ভিডিওর স্পন্সর ARKangel University। ইউএস এর অন্যান্য মেডিকেল ইউনিভার্সিটিতে যেখানে $60,000 থেকে $70,000 পর্যন্ত লাগে একজন ডাক্তার হওয়ার জন্য, সেখানে ARKangel ইউনিভার্সিটিতে আপনি পুরো ব্যাপারটাই করতে পারতেছেন মাত্র $10,000 থেকে $15,000। এর মধ্যে প্রথম বছর আবার $5,000 একটা স্কলারশিপও পাচ্ছেন আপনি। বাকি যে $10,000, এই 10,000ও আপনার পুরোটা একবারে দেওয়া লাগে না, ভিসা পাওয়ার পরে হাফ দিতে হয় এবং বাকি হাফ কিন্তু আপনি ক্লাস শুরু করার 6 মাস পরে যেও দিতে পারেন। IELTS ছাড়াও অ্যাপ্লাই করা যায়। তো আপনি হিসাব করলে দেখবেন আমেরিকার এই মেডিকেল ডিগ্রিটা আপনি শুরু করতে পারতেছেন মোটামুটি $6 লাখ টাকার আশপাশে, যেটা আমার মনে হয় খুব ইন্টারেস্টিং একটা অফার। আবার আপনি চাইলে ব্যাংক থেকে লোনও নিতে পারেন। ফর এক্সাম্পল NRBC ব্যাংক কিন্তু লোন দেয় এই ক্ষেত্রে যদি আপনি ARK ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চান। আরেকটা ব্যাপার, আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হন এবং আপনার জিপিএ যদি 4 হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রি মেডিসিনাল প্রোগ্রামেও অ্যাপ্লাই করতে পারবেন ওদের ওখানে। এমনিতে মেইন যে কোর্স এটা 6 বছরের, যার মধ্যে প্রথম 4 বছর আপনি কোর্সটা করবেন অ্যান্টিগাতে, বাকি 2 বছর আমেরিকায় ক্লিনিক্যাল রোটেশন করার সুযোগ থাকবে, সাথে থাকবে USMLE প্রিপারেশনের সুযোগও। সব মেডিকেল স্টুডেন্টদের স্বপ্ন থাকে আমেরিকান ক্লিনিকে বা মেডিকেলে ক্লিনিক্যাল রোটেশনের কাজ করার, এবং এই ইউনিভার্সিটি সেই সুযোগটা আপনাকে দেয়। সবকিছুর বিস্তারিত ডেসক্রিপশনে দেওয়া থাকবে। কোথায় পড়তে যাব, কোন দেশে সেটেল হব, এগুলো খুব মেজর ডিসিশন এবং এই ডিসিশনগুলো হুটহাট করে নিতে হয় না, চিন্তা ভাবনা করে রিসার্চ করে তারপরে ডিসিশন নিতে হয়। আপনাদের জন্য সব রিসোর্সেস আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চেক আউট করে দেখবেন। চলুন ভিডিওতে ফেরত যাই। আমাকে যদি কেউ এসে বলে যে ভাই কোন সাবজেক্টে পড়তে যাব খুব একটা ম্যাটার করে না, বিদেশে যাইতে পারলেই হয়, কোনো রকম একটা সাবজেক্ট হইলেই হইলো, আমি যদি পারি, মানে সামনাসামনি তো পারবো না বাট মনে মনে আমি তাকে একটা চড় দিতে ইচ্ছা করে আমার। তার কারণ বিদেশ যাওয়া গোল না, দ্যাটস স্টুপিড। বিদেশ যাওয়া কখনোই গোল না। গোল হলো বিদেশে আমি খুব সুন্দর একটা জিনিস পড়তে যাব, এরপর বিদেশে আমার সুন্দর একটা ক্যারিয়ার হবে, যেই দেশে আমি যাচ্ছি ওই দেশের টপ 1%-এর মধ্যে আমি থাকবো বা ওই দেশের টপ 5%-এর মধ্যে আমি থাকবো। এমন না যে কোনো রকমে গেছি এখন আমি ওই দেশে নর্মাল একটা কিছু ক্যাশ হ্যান্ড টাইপ জব টপ করে আমার জীবন চালাই, ওইটা তো কোনো জীবন হইতে পারে না, তাই না? ওই জীবন আপনি চাবেনও না, কেন চাবেন? কোনো মানে নেই ওই জীবন চাওয়ার। আমাদের গোল হবে যেই দেশে যাচ্ছি ওই দেশের মানুষদের মধ্যে আমি টপ 1%-এ পৌঁছাবো, এবং এই জিনিস আপনি কখনোই করতে পারবেন না যদি আপনি সাবজেক্ট সিলেক্টের সময় র্যান্ডম সাবজেক্ট সিলেক্ট করেন। আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, যেহেতু আমি বিদেশে অনেকদিন ধরে থাকি, 8-9 বছর হয়ে যাচ্ছে। আমাকে মানুষ বলে যে ভাই আমি অ্যাকাউন্টিং এ আমার ব্যাচেলর করছি, এখন আমি মিউজিক থিওরিতে মাস্টার্স করতে যাচ্ছি, আমি এটা ডিসাইড করছি, তার কারণ মিউজিক থিওরিতে অ্যাডমিশন পাওয়া সহজ ছিল, কোনো রকমে তো বিদেশে যাইতে পারলেই হলো, মিউজিক থিওরি আমাকে বিদেশে যাওয়ার এই প্রসেসটা সহজ করে। মেক্স নো সেন্স। তার কারণ বিদেশ যাওয়াটাই উদ্দেশ্য না,
উদ্দেশ্য বিদেশে যায় অনেক ভালোভাবে নিজেকে সেটল করা, এবং এই জিনিস আপনি কখনোই করতে পারবেন না যদি আপনি একটা র্যান্ডম সাবজেক্টে পড়াশোনা করেন। আপনার মাথায় রাখতে হবে সাবজেক্ট সিলেক্ট করার কিছু উপায় আছে। 1 নম্বর উপায় হলো আপনি ব্যাচেলর যে জিনিসে করছেন ওটার একটা সাব সেগমেন্টে আপনি মাস্টার্স করবেন। এটা সাধারণত ট্র্যাডিশনাল উপায় বলে। সো ধরেন আপনি ইঞ্জিনিয়ারিং করছেন, একটা ধরেন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আপনি করছেন, এখন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর দুনিয়ার একটা ছোট্ট জিনিসের উপরে আপনি মাস্টার হবেন, মাস্টার্স করবেন। এটাই তো আমি যেরকম ব্যাচেলর করছি হইলো বিবিএ ইন মার্কেটিং, এরপরে মার্কেটিং এর জগতের একটা সাব সেগমেন্ট হইলো ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর ভিতরে আমি মাস্টার্স করছি। সাধারণত প্রসেসটা এটা হয়, বড় আপনি একটা সাবজেক্টে ব্যাচেলর করছেন, ওইটা একটা সাব সেগমেন্ট আপনি স্পেশালাইজড হয়েছেন, স্পেশালাইজড যে হয়েছেন ওই ব্যাপারটাকে বলে মাস্টার হওয়া, ওখান থেকে মাস্টার্স ব্যাপারটা আসছে। এটা একটা উপায়। আরো কিছু ব্যাপার আছে যেগুলো আপনার মাথায় রাখতে হবে। তার মধ্যে 1 নাম্বার হলো ওই সাবজেক্টটা, যেই সাবজেক্টটা আপনি সিলেক্ট করতেছেন ওটার ফিউচার ভায়াবিলিটির কি অবস্থা। এমন কোনো সাবজেক্ট তো অবশ্যই আমরা সিলেক্ট করবো না যেটা আগামী 10 বছরের মধ্যে দোলন চাল অবস্থার মধ্যে আছে, যে আমরা জানি না ওটা থাকবে নাকি থাকবে না, এরকম জিনিসপত্র আমরা সিলেক্ট করবো না। সেকেন্ড আরেকটা যেই ব্যাপার সেটা হলো এমন কিছু আমরা সিলেক্ট করবো না যেটা আমাদেরকে হার্ড স্কিল শিখায় না, শুধু কমন সেন্স জ্ঞান দেয়, যেমন সোশিওলজি, হিস্ট্রি, তারপরে বিবিএ, এই টাইপ জিনিসপত্রের সমস্যা যেটা, এইসব জিনিস কিন্তু অ্যাকচুয়ালি কিছু শিখায় না, জ্ঞান দেয় বাট শিখায় না। বাট আমরা যদি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর দিকে তাকাই বা ট্রিপল-ইর দিকে তাকাই বা মেডিকেল ডিগ্রিজের দিকে, ওগুলো কিন্তু অ্যাকচুয়ালি সিরিয়াস জিনিসপত্র শিখায়। তো এরকম ডিগ্রির দিকে যেতে পারলে ভালো হয় যেগুলো অনেক ট্যাকটিক্যাল জিনিসপত্র শিখায়, বলতে পারবো যে হ্যাঁ আমি এখন এটা করতে পারি, আগে পারতাম না, নট জাস্ট আমি কিছু জ্ঞান জানছি, ওইটা না। এরকম সাবজেক্টের দিকে যদি আমরা যেতে পারি তাহলে খুবই ভালো। বাট ফার্স্ট স্টেপ আপনার ওইটাই, সাবজেক্ট ফাইনাল করা, আমি কি পড়তে যেতে চাই, এবং আমি চাই আপনি 2, 3 বা 4টা হাইয়েস্ট সাবজেক্ট ফাইনাল করেন যে এই 4টা জিনিস আমি বিদেশে পড়তে যেতে চাই। এখনো কিন্তু আমরা দেশের কথা ভাববো না, আমরা আগে ভাববো আমরা কি কি সাবজেক্ট পড়তে যেতে চাই। আমরা আমার স্ক্রিনের দিকে একটু তাকাই। আপনারা দেখতে পাচ্ছেন এক্সেলে আমি লিখে রেখেছি কলাম এ তে সাবজেক্টস আই ওয়ান্ট টু স্টাডি, এবং তারপরে 4টা সাবজেক্টের নাম আমি লিখছি, এক্সাম্পল মার্কেটিং, হিউম্যান রিসোর্স, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স। আপনি আপনার দিক থেকে যে 4টা সাবজেক্ট মনে যে এই 4টা সাবজেক্টে আমি মাস্টার হব, পুরো দুনিয়ায় এই 4টা সাবজেক্টের যেটা আমি সিলেক্ট করতেছি ওইটায় 1%-এর মধ্যে আমি থাকবো। পুরো দুনিয়ায় যত মানুষ অ্যাকাউন্টিং এক্সপার্ট ওই 1%-এর লিস্টে আমি থাকতে চাই, এটা হলো আমার গোল। সো এই সাবজেক্টের লিস্টগুলো আমরা কলামেতে ফার্স্টে বসাবো, এরপরে আমরা স্টেপ 2-তে আসবো, যে স্টেপ 2টা হলো ইউনিভার্সিটি সিলেক্ট করা। ইউনিভার্সিটি কিভাবে সিলেক্ট করতে, এটা প্রসেসটা খুব সহজ। আমরা কিন্তু এখনো দেশ সিলেক্টের দিকে যাই নাই, আমরা ইউনিভার্সিটি সিলেক্টের মধ্যে আছি, এবং এভাবেই আপনি ফলো করবেন পুরো স্টেপ বাই স্টেপ। ফার্স্টে আমরা সাবজেক্ট সিলেক্ট করলাম, এবার আমরা ইউনিভার্সিটি সিলেক্ট করবো। ইউনিভার্সিটি সিলেক্ট কিভাবে করে, আমরা ওই সাবজেক্টের নামটা লিখে গুগলে যাব, গুগলে যে আমরা লিখবো ইউনিভার্সিটিজ দ্যাট অফার মার্কেটিং মাস্টার্স ডিগ্রি। এখন আমার কাছে গুগল অনেক বিশাল লিস্ট দিবে। এখন এই যে বিশাল লিস্ট দিচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, সো আমি কিউএস এর একটা র্যাঙ্কিংয়ে আসলাম, যে ফার্স্ট এক এক করে আসা শুরু হলো এখন আমার কাছে যারা যেসব ইউনিভার্সিটি মার্কেটিং এর ডিগ্রি দেয়। সো HEC প্যারিস একটা ইউনিভার্সিটি আসলো আমার সামনে, আমি এটার নামটা লিখে আবার গুগল করবো। সো সার্চ গুগল ফর HEC প্যারিস। এই ইউআরএলটা আমি কপি করব, এই ইউআরএলটা কপি করে আমি এখানে আসবো, ইউনিভার্সিটি লিস্ট পেস্ট করব। প্রত্যেকটার জন্য আমরা আলাদা আলাদা করে এই জিনিসটা করব। সো মার্কেটিং এর জন্য HSC এর একটা লিস্ট করলাম, এরপরে আমি ESE বিজনেস স্কুল কপি, ইউআরএলটা বের করবো। আমরা ইউআরএল বের করার জন্য আমরা গুগলে যেটা সার্চ দিব, সার্চ দেওয়ার পরে এই জিনিস আসবে, এটা কপি করব, এখানে আসবো, পেস্ট। এভাবে আমরা লিস্ট করব। সো মার্কেটিং এর জন্য এইভাবে আমরা 10টা-15টা ইউনিভার্সিটির লিস্ট হবে, 20টা-30টা ইউনিভার্সিটির লিস্ট হবে। হিউম্যান রিসোর্সের জন্য একইভাবে 20টা-30টা ইউনিভার্সিটির লিস্ট হবে। অ্যাকাউন্টিং এর জন্য 20টা-30টার লিস্ট হবে, এবং ফাইন্যান্সের জন্য 20টা-30টার লিস্ট হবে। এই যে আমাদের লিস্টটা হইলো, এই লিস্টটা হওয়ার পরে আমরা সেকেন্ড আর একটা কাজ করব, সেটা হলো সর্ট বাই র্যাঙ্কিং। সো ধরেন কথার কথা এখানে আমাদের আরো 10টা ছিল, সো ABCD ইত্যাদি ইত্যাদি আরো 10টা ছিল। আমরা এখন র্যাঙ্কিং করবো। ধরেন আমরা দেখবো যে গুগলে কোন ইউনিভার্সিটির র্যাঙ্কিং এখন কি রকম। সো ধরেন এই ইউনিভার্সিটিটার র্যাঙ্কিং 1 নম্বরে গুগলে, আমাদের লিস্টে 1 নম্বরে। সো ধরেন কথার কথা এটার র্যাঙ্কিং ছিল পুরা দুনিয়ায় 18, এটার র্যাঙ্কিং ছিল পুরো দুনিয়ায় 35, এটার র্যাঙ্কিং ছিল 210, এটার র্যাঙ্কিং ছিল 430, এটার র্যাঙ্কিং ছিল 1, এটার র্যাঙ্কিং ছিল 656। আমাদের লিস্টে তাহলে 1 নম্বরের র্যাঙ্কিং একে উনি, তো উনাকে আমি উপরে দিব। আমাদের লিস্টে তাহলে 2 নম্বরের র্যাঙ্কিং একে উনি, উনাকে উপরে দিব। এরপরে আমাদের লিস্টে 3 নম্বরের র্যাঙ্কিং উনি, উনাকে আমরা এখানে দিব। এবং এভাবে আমরা যে ইউনিভার্সিটি শর্ট লিস্ট করছি সেই আমাদের শর্ট লিস্টের মধ্যে থেকে র্যাঙ্কিং আমরা সাজাবো, যে সবচেয়ে উপরে কে, তারপরে কে। কারণ আমরা যখন ইউনিভার্সিটি অ্যাটাক করার চেষ্টা করব, আমাদের গোল হবে সবচেয়ে ভালোটায় যাওয়া। ওটা যদি যেতে না পারি সেকেন্ড ভালোটায় যাওয়া, ওটা যদি যেতে না পারি থার্ড ভালোটায় যাওয়া। এভাবে তো আমরা চিন্তা করবো, এবং তার জন্য আমাদের ইউনিভার্সের মধ্যে একটা আলাদা করে র্যাঙ্কিং করা জরুরি আমাদের। জেনারেলি আমরা ইউনিভার্সিটির র্যাঙ্কিং কেন দেখবো না? তার কারণ একটা ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং এ অনেক ভালো র্যাঙ্কিংয়ে থাকতে পারে, ওদের বিজনেস স্কুল অনেক ভালো র্যাঙ্কিংয়ে থাকতে পারে, বাট ওই সেম ইউনিভার্সিটির আপনি দেখবেন হসপিটালিটির র্যাঙ্কিং অত ভালো না, বা সেম ইউনিভার্সিটির মেডিকেলের
র্যাঙ্কিং হয়তো অত ভালো না, আবার উল্টাপাল্টাও হইতে পারে। সো আগে আমরা আমাদের সাবজেক্ট সিলেক্ট করব, এরপরে আমরা ইউনিভার্সিটি সিলেক্ট করব যে ইউনিভার্সিটি ওই সাবজেক্টটা অফার করে, এবং তারপরে আমরা এই ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা সাজাবো আমাদের নিজেদের মতো করে, যেন আমরা এর পরের স্টেপে যেতে পারি। সেটা হলো দেশ ফাইনালাইজ করা। দেশ ফাইনাল করার স্টেপটা খুব ক্রিটিক্যাল এবং খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে অনেকগুলো ব্যাপার বোঝার আছে। 1 নম্বর কাজ আমরা যেটা করব, আবার আমরা আমাদের এক্সেলে যাব এবং কোন ইউনিভার্সিটি কোন দেশের এটা আমরা ফার্স্টে লিখব। সো ধরেন ইউনিভার্সিটি এ আমাদের র্যাঙ্কিংয়ে সবচেয়ে উপরে যে ছিল, মনে করেন ও ইউনাইটেড কিংডমের, সেকেন্ডটা ধরলাম অস্ট্রেলিয়ার ছিল, থার্ডটা ধরেন আবার ইউনাইটেড কিংডমের, ফোর্থটা ধরলাম জার্মানির, ফিফথটা ধরলাম অস্ট্রিয়ার, সিক্সথটা ধরলাম কানাডার। এভাবে আমরা যতগুলো ইউনিভার্সিটি লিস্ট করছি প্রত্যেকটার পাশাপাশি আমরা দেশগুলা লিখলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হলো আমরা কোন দেশগুলায় শিওর যেতে চাই না সেই দেশগুলাকে বাদ দিব রো ধরে। শুধু এই দেশটা ডিলিট করবো না, কিন্তু পুরো রো ধরে আমরা বাদ দিব। কেন? তার কারণ যে দেশে আমরা যাইতে চাই না ওই দেশের ইউনিভার্সিটিটা যত ভালোই হোক, যেহেতু আমি ওই দেশে যেতে চাই না, সো ওই ইউনিভার্সিটি আমাদের ওই লিস্টে রাখার আর কোনো মানে নেই। এখন এক্সাম্পল দিই আপনাদের, আমি যেরকম শিওর ছিলাম আমি আমেরিকা যাব না, আমার আমেরিকায় যাইতে কখনোই ওরকম ইচ্ছা করে নেই, অত ক্যাপিটালিজম আমার অত ভালো লাগে না, চারিদিকে বিলবোর্ড, চারিদিকে আলো, ওই ব্যাপারটা আমাকে অত টানে নাই। সো আমার মনে হয়েছে যে আমি আমেরিকায় যাব না। সো আমেরিকার যে ইউনিভার্সিটি আছে, ধরেন এই ইউনিভার্সিটিটা আমেরিকায় ছিল, ইউনাইটেড স্টেটস, এখানে একটা আমেরিকা ছিল একটা ইউনিভার্সিটি, যেহেতু আমি জানি আমি ওই দেশে যাবো না, আমি ওটা ইমিডিয়েটলি বাদ দিয়ে দিলাম। কিভাবে জানি আমি যাবো না? আমার মন থেকে আমি ঠিক করছি যে ওই দেশে আমি যাবোই না। সেকেন্ড যেটা রিজনিং, সেটা হলো আমার যা গোল সেই গোলের সাথে যেই দেশ অ্যালাইন করে না ওই দেশে আমি যাব না। সেটা মানে কি? সেটা মানে হলো আমি চাই ধরেন যেই দেশে আমি পড়তে যাব ওই দেশে আমি স্থায়ী হব, ওই দেশে আমি সিটিজেন হব, ওই দেশের নাগরিক হব আমি। কিছু কিছু দেশ আছে যে সব জায়গায় এই জিনিস হওয়া খুব কঠিন। যেমন ধরেন কথার কথা আমরা হিসাবের সুবিধার জন্য ধরে নিই যে জার্মানিতে, আমি ধরলাম যে জার্মানিতে আসলে আমি রিসার্চ করে দেখছি, আমি কিন্তু দেখি নেই, আমি আপনাদের জাস্ট হিসাবের সুবিধার জন্য বলতেছি। জার্মানিতে ধরেন আপনি রিসার্চ করে দেখছেন যে জার্মানিতে আসলে সিটিজেন হওয়া যায় না, জার্মানির ইমিগ্রেশন পলিসিতে সিটিজেন হওয়ার ব্যাপারটা নাই। বা ধরেন এখানে এই যে ইউএই, আমি একটা রিয়েল এক্সাম্পল দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মনে করেন ইউএই আমার লিস্টে ছিল, এখানে ইউএইর একটা ইউনিভার্সিটি ছিল, আমি চাই যেহেতু এমন একটা দেশে যেতে যে দেশে আমি সিটিজেন হইতে পারি, এবং আমি আমার রিসার্চে দেখছি ইউএই দুবাই সিটিজেন বানায় না, সো ওইটাও আমার লিস্ট থেকে বাদ হয়ে গেল, ডিলিট করে দিলাম আমি। এই জিনিস করার পরে প্রসেস অফ এলিমিনেশন বলে এটাকে, করার পরে আপনার হাতে ধরেন এটা ডিলিট হয়ে যাবে, এটা ডিলিট হয়ে যাবে, আরো কিছু ক্রাইটেরিয়া আপনি বসাবেন এখানে, যে শুধু আমি যাইতে চাই তা না, আমি চাই আমার বাপ মাকেও নিয়ে যেতে, এটা একটা ক্রাইটেরিয়া হইতে পারে। যে দেশগুলো মিলে না সেই দেশগুলো আপনি বাদ দিয়ে দিবেন। আরেকটা ক্রাইটেরিয়া হইতে পারে আমি এমন দেশে যেতে চাই যে দেশের ওয়েদার অনেক ভালো, যেগুলো মিলে না সেগুলো আপনি বাদ দিয়ে দিবেন। আমি এমন দেশে যেতে চাই যেসব দেশে বাংলাদেশি কমিউনিটি অনেক স্ট্রং, তো এমন দেশ যেসব দেশে বাংলাদেশি কমিউনিটি স্ট্রং না ওগুলো আপনি বাদ দিয়ে দিবেন। রিসার্চ করতে হবে কিন্তু ওই দেশের নিয়ে ঘাটাঘাটি করতে হবে। বা আমি এমন দেশ চাই যেই দেশের খরচ এই রেঞ্জের ভিতরে, যেগুলো না ওগুলো আপনি বাদ দিয়ে দিবেন। কান্ট্রি ফাইনালাইজ করা যখন আপনার শেষ হবে তখন ফাইনালি যে আপনি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করার জন্য রেডি হবেন ডকুমেন্ট সিলেকশনের মাধ্যমে। বাট কান্ট্রি সিলেকশন পার্টটা খুব ইম্পর্টেন্ট, এবং আপনার এই পুরো রিসার্চে দুই জায়গায় আপনার সবচেয়ে বেশি সময় দিতে হবে। একটা হলো ইউনিভার্সিটি ফাইনাল করা এবং সেকেন্ড হলো কান্ট্রি ফাইনাল করা। এই অর্ডারেই আপনার যেতে হবে। আমি আবার আপনাদের একটু ধরাই দিই, কারণ এই ব্যাপারটা আমরা অনেকে ভুল করে ফেলি। ফার্স্টে আমি সিলেক্ট করবো আমি কি পড়বো। সো ফার্স্টে আমরা সাবজেক্ট সিলেক্ট করবো, এরপরে আমরা ইউনিভার্সিটি সিলেক্ট করব এবং তারপরে র্যাঙ্কিং করব ইউনিভার্সিটির, সবচেয়ে আমাদের লিস্টে সবচেয়ে উপরেটা উপরে যাবে, তারপরে সেকেন্ড আসবে, ইত্যাদি ইত্যাদি। এরপরে যে আমরা দেশ সিলেক্ট করব, এরপরে যে আমরা সব বাদ দেওয়া শুরু করব। ঠিক আছে, আপনার দেশ সিলেক্ট হয়ে গেছে, আপনি এখন জানেন যে হ্যাঁ এই 2 দেশ আছে বা এই 3 দেশ আছে, এই 3 দেশ আমার সব ক্রাইটেরিয়া মিট করে, আমি সিটিজেন হইতে চাই, এই 3 দেশই সিটিজেন বানায়, আমি আমার জামাই বা বউকে নিয়ে যেতে চাই, এই 3 দেশেই নিয়ে যাওয়া যায় বা সামনে নিয়ে যাওয়া যাবে, আমি যে চাকরি করতে চাই এই 3 দেশে ওই চাকরির অপরচুনিটি আছে, আমার খরচ যেরকম প্রত্যেক বছরে আমি রিসার্চ করে দেখছি এই 3 দেশে এগুলো করে, বাংলাদেশি কমিউনিটি চাই এই 3 দেশে বাংলা, আপনার রিসার্চে যা যা আসছে ওগুলো সব আপনি করে দেশ ফাইনাল হয়ে গেছে আপনার। তার মানে অটোমেটিক্যালি ইউনিভার্সিটিও ফাইনাল হয়ে গেছে এবং অনেক ইউনিভার্সিটি বাদ হয়ে গেছে আপনার লিস্ট থেকে। এর পরের কাজ যেটা সেটা হলো ডকুমেন্ট সর্ট করা। ডকুমেন্ট সর্ট করা মানে কি? ওই ইউনিভার্সিটিগুলোর ওয়েবসাইটে যখন আপনি যাবেন, যে ইউনিভার্সিটিগুলো এখন আপনার এক্সেল লিস্টের মধ্যে আছে, ওই ইউনিভার্সিটিগুলোর ওয়েবসাইটে যে প্রোগ্রামের উপরে ক্লিক করলে প্রোগ্রাম রিকোয়ারমেন্ট আপনি দেখতে পারবেন। রিকোয়ারমেন্টে খুব সুন্দর করে লেখা আছে যে এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার জন্য কি কি লাগে। সাধারণত যা যা লাগে সেগুলো সব ইউনিভার্সিটিতে মোটামুটি কমন। IELTS 6.5 অর অ্যাবভ চায় বেশিরভাগ ইউনিভার্সিটি দুনিয়ার, SOP চায় সবাই, আপনার আগের সব ট্রান্সক্রিপ্ট যাবে সবাই, আপনার আগের সব সার্টিফিকেট যাবে সবাই, আপনার SOP যাবে সবাই, আপনার রেজুমে যাবে সবাই, আপনার ক্যারিয়ারে আগে আপনি কি করছেন ওগুলো যাবে সবাই, ঘুরে ফিরে সবাই এইসব জিনিসপত্রই চাই। বাট তারপরে আপনি প্রত্যেকটা দেখে নেবেন। সব ডকুমেন্ট যখন আপনার রেডি হয়ে যাবে তখন আপনি এক এক করে আপনার ওই সেম এক্সেল লিস্টে উপরের থেকে অ্যাপ্লাই করা শুরু করবেন, কারণ আমরা র্যাঙ্কিং ওয়াইজ অ্যাপ্লাই করব। সবচেয়ে ভালো যেটা ওটা আগে অ্যাপ্লাই করব,
তারপরে সেকেন্ডটায় করব, তারপরে থার্ডটায় করব, তারপরে ফোর্থটায় করব, ইত্যাদি ইত্যাদি। এরপর আপনি অপেক্ষা করবেন। সাধারণত 1 মাস 2 মাস বছরের অনেক আগে করে ফেললে 3 মাস পর্যন্ত সময় লাগতে পারে ইউনিভার্সিটির ডিসিশন আসতে যে ওই ইউনিভার্সিটি আপনাকে নিবে নাকি নিবে না। ইউনিভার্সিটি যখন আপনাকে জানাই দিল আপনাকে নিবে, ওটাকে আমরা বলি অফার লেটার দেওয়া। ইউনিভার্সিটি যখন আপনাকে আপনার অফার লেটারটা দিয়ে দিল, এরপরে আপনার ভিসার কাজ শুরু। এর আগে ভিসার কোনো কাজ নাই, ঠিক আছে? ওই অফার লেটারটা আপনি পাইলেন, ইউনিভার্সিটিকে আপনি যা যা পাঠাইছিলেন সব কিছু আপনার কাছে অলরেডি আছে, প্লাস ভিসার অ্যাপ্লাই যখন করবেন তখন আরো কিছু জিনিসপত্র লাগে, যেমন ব্যাংকের কাগজপত্র দেখাতে হয়। ইউনিভার্সিটি তো কখনোই দেখতে যাবে না যে আপনার কত টাকা আছে, ওইটা দেশ দেখতে যাবে বা এম্বাসি দেখতে যাবে। তো ওই সব কাগজপত্র আমরা অ্যাড করব, একটা বড় ফাইলের মতো বানাবো এবং তারপরে ওই দেশের এম্বাসিতে অ্যাপ্লাই করব ভিসার জন্য, যে ভাই আমি অমুক ইউনিভার্সিটিতে পড়তে যেতে চাই, আমাকে যাওয়ার পারমিশন দাও। পারমিশন আপনাকে দিল, আপনার 6 স্টেপ শেষ হয়ে গেল এবং আপনি সুন্দর মতো টিকিট কেটে ওই দেশে চলে গেলেন। এই হলো আমার 6 স্টেপ প্রসেস অফ স্টাডিং অ্যাব্রড। এবং এই 6 স্টেপ প্রসেসই আমি ফলো করেছি। আমার ছোট ক্লোজ ভাই ব্রাদার বন্ধু বান্ধব বোন যারা আছে সবাইকে আমি এই 6টা স্টেপই ফলো করাইছি এবং তারা সবাই যে যেখানে গেছে সেখানে ওয়েল সেটেলড। নট লাইক যাওয়ার জন্য গেছে, কোনো রকম গেছে, যায় এখন কোনো রকম স্ট্রাগল করতে, ওরকম না। সলিডলি তারা ওই দেশে শুধুমাত্র গেছে তা না, যেই দেশে এসে গেছে সেই দেশে সে একটা সলিড গ্রাউন্ড বানাইছে। তো ওই দেশে তার রাস্তা আস্তেই এমন হয়েছে নাম ডাকা হওয়া শুরু হচ্ছে ওই কমিউনিটির ভিতরে, এবং আমি চাই আপনার সাথেও তাই হোক। আবারও বলি, খুব ইম্পর্টেন্ট এই ব্যাপারটা, বিদেশ যাওয়া গোল না, গোল হলো বিদেশ যে ওই দেশের দুনিয়ার ভিতরে টপ 1% বা টপ 5%-এর মধ্যে আসা নিজেদের ক্যারিয়ার নিয়ে। এই জিনিস যদি আমরা করার গোল না রাখি, আমাদের বিদেশ যাওয়ার দরকার নেই। যদি এরকম হয় যে কোনো রকমে বিদেশ যাইতে পারলেই হলো, যায় কি করবো জানি না, যেমন চাই হোক, আমাদের বিদেশ যাওয়ার দরকার নেই। বেশিরভাগ ক্ষেত্রেই এরকম জিনিসগুলো যারা করেন তারা বলেন না আপনাকে, বাট তারা অনেক রিগ্রেট করে। এবং আপনি যদি খুব ক্লোজ আপনার কেউ থাকে, আপনি কথা বললে অনেস্টলি যদি আপনি কনভারসেশনটা করতে পারেন, আপনি দেখবেন তারা অনেক রিগ্রেট করে এই ব্যাপারগুলো, যে কেন আমি সুন্দর প্রসেস মেনে বুঝে শুনে কেন আসি নাই। এবং আমি চাই না ওই জিনিস আপনার সাথে হোক, এবং আশা করতেছি ওই জিনিস আপনার সাথে হবেও না। বিদেশ খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, পুরো দুনিয়ার ওয়ার্ল্ড এক্সপোজার পাওয়া বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার, এবং আমি জানি আপনার জীবন অনেক সুন্দর হবে। জাস্ট আপনার এই স্টেপগুলো ফলো করতে হবে। ভালো থাকেন, সবার সাথে আমার কথা হবে পরের ভিডিওতে। টাটা।